আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মা বাবার পছন্দের মেয়ের সাথেই বিয়ে হয়েছে। বিয়ের আগে আমি যে তাকে দেখিনি এমনটা কিন্তু নয়। তাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়। মেয়েটি ছিল খুবই লাজুক। পাক্কা আধা ঘন্টা আমাদের সামনে বসেছিল, কিন্তু একটি বারের জন্য সে আমার দিকে তাকালো না। মনে মনে ভাবছি, একেই আমার চাই। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাদ সাধল বাসর রাতে। যখন আমি তাকে ছুতে যাব, ঠিক তখনই কাণ্ডটা ঘটল। আমি তো ভাবতেই পারিনি এমন কিছু হবে। এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ। মা বাবা আর আমি মিলে আমাদের ছোট্ট একটা সংসার। বাবা সরকারি চাকরিজীবী, নাম মোহাম্মদ সৈয়দ আহমেদ। মা গৃহিণী, সারাদিন আমাদের নিয়ে ভাবেন আর ঘরের কাজ সামলান। ঘরে যে কাজের লোক নেই এমনটা কিন্তু নয়, সেও বাড়ির সম্পূর্ণ কাজ করে মায়ের সাথে সাথে। আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, ভালো পড়াশোনা করাবে, ভালো জব করব, এই আর কি। পড়াশোনা মাস্টার কমপ্লিট করলাম। আমার ইচ্ছে নিজে বিজনেস করব, কারণ বাবাকে দেখেছি চাকরি করতে, পরের কথা মতো চলতে হয়। আমার এসব হবে না। নিজে বিজনেস করব, নিজের মর্জির মালিক হব। আমার কথা শুনে মা বাবা আপত্তি করলো না। ব্যাংকে যত টাকা জমা ছিল সব টাকা আমার হাতে তুলে দিল বাবা। তারপর বললেন, তোমার যা বিজনেস করতে মন চাই তুমি করো, আমি না করব না। আমিও চাই তুমি জীবনে অনেক বড় হও। তাই করলাম। নিজের পছন্দ মতো একটা বিজনেসে টাকা ইনভেস্ট করলাম। বছর দুয়েকের মধ্যে বিজনেসে ভালোই প্রসার হলো। ততদিনে বাবাও চাকরি থেকে রিটায়ার নিয়েছে। এদিকে মা প্যারা দিচ্ছে আমার নাকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখন বিয়ে না করলে নাকি পরে আর ভালো মেয়ে পাবো না। বাবা তাতে সাই দিল। তারপর আর কি, আমার জন্য মেয়ে দেখা শুরু হলো। দেখতে দেখতে তাদের একটা মেয়ে পছন্দ হলো। তারপর আমাকে বলা হলো, চলো আগামী পরশু আমরা মেয়ে দেখতে যাই। আমাদের তো পছন্দ হয়েছে, তোর পছন্দ হলেই আমরা পাকা কথা বলবো। আমিও ঠিক আছে বলে পরশুদিন গেলাম তাদের সাথে মেয়ে দেখতে। সত্যি বলতে মেয়েটা ভারী সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু মেয়েটা আমাকে একটি বারের জন্য দেখলো না। বেশ লাজুক টাইপের মেয়ে। এমন মেয়ে আমার ভালো লাগে। মনে মনে ভাবছি, বিয়ে যদি করি তাহলে একেই করব। তারপর আমাদের দুজনে বিয়ের পাকা কথা হলো। আগামী মাসের 5 তারিখ আমাদের বিয়ে। দিনটা পড়েছে বৃহস্পতিবার। দেখতে দেখতে সেই দিনও চলে এলো। আজ আমাদের বিয়ে। খুবই ধুমধামের সাথে বিয়ে হলো। আয়োজনের মাঝে কোনো খামতি রাখিনি। বিয়ের সময় অনেক চেষ্টা করলাম মেয়েটার মুখ দেখার জন্য। বধূ সাজে তাকে কেমন লাগে একটু দেখার স্বাদ জেগেছিল, কিন্তু পারিনি। কি করে দেখব? এক হাত লম্বা ঘুমটা দিয়ে রেখেছে। কোনো মতে বিয়েটা কমপ্লিট হলো। বিদায় নিয়ে গাড়িতে বসলাম, দুজন পাশাপাশি বসে। কিন্তু মেয়েটা খুব কান্না করছে। মা বাবাকে ছেড়ে যাচ্ছে, কান্না তো করবেই, এটাই স্বাভাবিক। এ পর্যন্ত কম বিয়ে দেখিনি। সব বিয়েতেই মেয়েরা কান্নাকাটি করে। এ আর নতুন কি? গাড়িতে বসে ভাবলাম মেয়েটাকে দেখব, পারলে মেয়েটার সাথে একটু কথা বলবো। কিন্তু গাড়িতে বসেও সে কি কান্না। আমি ভাবছি কি বলে তার কান্না বন্ধ করব, বা আমার কি করা উচিত। কোনো কিছুই ভেবে পাচ্ছি না। এর আগে তো এমন অভিজ্ঞতা হয়নি আমার, এই প্রথম। চেষ্টা করলাম মেয়েটার হাতে হাত রাখতে। যখনই মেয়েটার হাত ছুঁয়ে দিলাম, মেয়েটা তীর গতিতে হাতটা সরিয়ে নিল আর আমার থেকে আরো দূরে গিয়ে বসলো। এমনভাবে বসেছে যে গাড়ির দরজা খুললে সে পড়ে যাবে। বুঝতে পারলাম কাজ হবে না। না কথা বলতে পারবো, না তাকে দেখতে পারবো, না তার কান্না থামাতে পারবো। এসব নিয়ে ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর বউকে নিয়ে বাড়ির ভেতর। তাকে নিয়ে আমার ভাবিরা ব্যস্ত হয়ে পড়লো, আর আমাকে নিয়ে আমার বন্ধুরা। সবাই তো নানান রকমের প্রশ্ন করছে। কি রে, গাড়ির ভেতরে ভাবির সাথে কথা বললি? তা শুনি কি কি কথা হয়েছে। প্রথম দেখাতে নিশ্চয় চোখ সরাতে পারিসনি। আমি বললাম, কথা বলবো তো দূর, এক নজর দেখতেও পারিনি। ইয়া বড় ঘুমটার ভিতরে কিভাবে দেখবো? না একটু কথা বলেছি। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। আমি বললাম, তোরা হাসছিস? হেসে নে হেসে নে, তবে দেখবি আমারও দিন আসবে, তখন আমিও তোদের বিয়েতে মন ভরে হাসবো। কিন্তু একটা কথা বলতে হয়, মেয়েটা খুবই লাজুক। আমার বেশ ভালো লেগেছে। চিন্তা করছি বাসর রাতে কি করবে সে। এই কথা শুনে সবাই হাসতে লাগলো আর বলতে লাগলো, বাসর ঘরে গিয়ে দেখ, হয়তো তোকে পাশেও ঘেঁষতে দেবে না। এই বলে ওরা একচোট হেসে নিল। দেখতে দেখতে সেই মধুর লগ্ন চলে এলো। বাসর রাতে যাওয়ার সময় হয়ে এলো আমার। আমিও বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। পিছন থেকে এক বন্ধু ডেকে বলে, অল দ্য বেস্ট, দোয়া করি বাসর রাত শুভ হোক। অপর একজন বলে, বন্ধু বাসর রাতে বিড়াল কিন্তু মারা চাই। অপর আরেকজন বলে, আরে তোরা থাম তো, আগে দেখ আমাদের প্রিয় ভাবি যান ওকে গাছে ঘেঁষতে দেয় কিনা, তারপর তো বিড়াল মারবে। এই বলে ওরা আবার হাসতে লাগলো। মনে মনে ভাবছি, বেটারা আমাকে নিয়ে মশকরা করছো, দাঁড়া তোদেরকে পরে দেখাচ্ছি মজা। মনে মনে এই বলে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। আমি লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিলাম। তাতেই দেখলাম আমার বউটা ছটফট করছে। যত সম্ভব সে এটা আশা করেনি। আমি ভাবছি, সে কি লজ্জা পাচ্ছে নাকি আমাকে ভয় পাচ্ছে। মনে মনে আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, সে যেন আমাকে ভয় না পায়। তার ছটফটের কারণ যেন লজ্জা হয়, ভয় নয়। এই ভেবে আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে বসলাম। আমি বসতে এসে আরেকটু পিছিয়ে গেল। আমি বললাম, তোমার কি ভয় করছে? ডিম লাইট বন্ধ করে লাইট অন করব? সে বলে, না ঠিক আছে। এই প্রথম সে আমার সাথে কথা বলল। মনে মনে খুব খুশি হলাম। কণ্ঠস্বর কত মিষ্টি।
আমি বললাম, তাহলে ওভাবে পিছিয়ে গেলে কেন? সে কোনো কথা বলল না। আমি এবার 2 পা উঠে খাটে বসলাম। সে দেখি আবারও পিছিয়ে যাচ্ছে। আমি বললাম, আর পিছিয়েও না, এবার পিছলে কিন্তু খাট থেকে পড়ে যাবে। এই কথা শুনে সে থমকে বসলো। আমি বললাম, তুমি কি লজ্জা পাচ্ছ? মেয়েটা মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। আমি বললাম, লজ্জা পাওয়া ভালো। লজ্জা নারীর উর্বরতা বৃদ্ধি পায়। তবে নিজের স্বামীর কাছে কিসের লজ্জা? আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি কি তোমার ঘুমটা সরাতে পারি? সে কিছু বলল না। কথায় আছে না, চুপ থাকা সম্মতির লক্ষণ। আমিও তাই ভেবে ঘুমটা সরিয়ে দিলাম। তাকে দেখে আমার চক্ষু চরকাজ। এ কি আমার বউ, নাকি কোনো অপসরা আমার ঘরে এসেছে? কয়েক মিনিটের জন্য আমার চোখ ধাঁধিয়ে গেল। সে তো লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিয়েছে। তাতে করে আরো রোমান্টিকতা বৃদ্ধি পাচ্ছে। আমি তার চিবুক ধরে মুখটা উঁচু করে ধরে বললাম, মাশাআল্লাহ, অপূর্ব লাগছে। তোমার মুখের লাবণ্য যেন চুয়ে চুয়ে পড়ছে। মনে হচ্ছে যেন আকাশের চাঁদ আমার ঘরে চলে এসেছে। সে আমার কথায় আরো লজ্জা পেল। আমি বললাম, তুমি আমাকে দেখবে না? আমার দিকে তাকাও। আমার কথা শুনে সে চোখ খুলে তাকালো, তাও যেন অনেক লজ্জায়। সে আমার চোখে চোখ রেখে আবার চোখ সরিয়ে নিল। আমি বললাম, কি ব্যাপার, চোখ সরিয়ে নিলে যে? আমাকে দেখবে না? বিয়ের আগেও তুমি আমাকে দেখোনি। সে লজ্জায় মাথা নিচু করে রেখে আমাকে বলে, দেখেছি। আমি একটু অবাক হয়ে বললাম, কখন, কিভাবে? আমি তো জানতাম না। সে কোনো জবাব না দিয়ে অন্যদিকে ফিরে রইল। আমি বললাম, কি হলো বলো, কিভাবে দেখলে? সে লজ্জা পেয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখলো। বুঝতে পারলাম আমার লজ্জাবতী বউ বলবে না, কিন্তু এভাবে চুপচাপ থাকলে আজ বাসর রাতটাই তো মাটি হবে। কিন্তু আমি তো তা হতে দেব না। আমি বললাম, তুমি এভাবে চুপ থাকলে তো হবে না, কথা বলো। আজ আমাদের বাসরাত। বাসরাতের মানে বোঝো? বাসরাত মানে স্বামী স্ত্রী একে অপরের মনের কথা জানবে। তারা চোখে চোখ রেখে রাতভর গল্প করবে। তাদের মনের মিলন হবে, এমনকি দেহের মিলনও হবে। কিন্তু তুমি এভাবে চুপ থাকলে আমার তো মনে হচ্ছে আজ রাত কিছুই হবে না। আমি শুধু বলেই যাচ্ছি আর সে শুনে যাচ্ছে, কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না। আমি বললাম, চলো আগে নামাজ পড়ে নিই। এই কথা বলে আমি উঠে দাঁড়ালাম। সেও আমার সাথে সাথে উঠে দাঁড়িয়ে আমাকে সালাম করে। মনে মনে ভাবছি, সব এড়িয়ে গেলেও সালাম করাটা এড়িয়ে গেল না। আমি একটু মুচকি হাসলাম। তারপর দুজন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে দুজন খাটে বসেছি মুখোমুখি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2টো বাজে। মিম নিচের দিকে তাকিয়ে আছে। আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমার স্ত্রীর নাম মিম। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে অন্যদিকে ফিরে আছে। আমি কিছু না বলে চেষ্টা করলাম ওর হাত ধরতে, তাতেই হলো বিপত্তি। সে চট করে হাতটা সরিয়ে নিল। তারপর আমতা আমতা করে বলে, ইয়ে মানে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই কথা শুনে তো আমার মাথায় হাত। আমি পুরো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা বলে কি, বাসরাতে কেউ ঘুমায়? আজ রাতে যে কিছু হবে না সেটা উপলব্ধি করতে পারছি, কিন্তু কি করব, বউটা আমার বেশ লাজুক। হয়তো লজ্জায় কিছু বলতে পারছে না, তাই বলছে সে ঘুমোবে। কিন্তু আমার কি হবে? আজ রাত কি আমার বৃথা যাবে? এক বুক শূন্যতা নিয়ে মুখে চাপা একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে, শুয়ে পড়ো। আমার কথা শুনে মেয়েটা শুয়ে পড়লো। আমি আর বসে থেকে কি করব, তাই নিরুপায় হয়ে ওর পাশে শুয়ে পড়লাম। কিন্তু মনটা খুব ইচ্ছে করছে ওকে একটু জড়িয়ে ধরি। মনে মনে ভাবছি, ধরবো, আবার ভাবছি না, ওকে একটু স্বাভাবিক হতে দেই। যতই মনকে বোঝাতে চাই না কেন, মন আমার শুনতে রাজি না। সে শুধু বারবার একই কথাই বলছে, জড়িয়ে ধর। আরে ভয় কিসের, এটা তো তোর বিবাহিতা স্ত্রী। শেষমেশ মনের কথাই শুনতে হলো। আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে গা ঘেঁষে শুয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে ওকে জড়িয়ে ধরলাম। মেয়েটা মনে হয় ঘুমিয়ে গেছে, কোনো নড়াচড়া করছে না, নাকি ঘুমের ভান ধরে আছে। যেভাবেই থাকুক তাতে আমার কি, বউটা আমার, আমি যেমন খুশি তেমন করতে পারি। ওকে জড়িয়ে ধরার সাথে সাথে আমার ভেতর একটা তুফান বইতে শুরু করলো। নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে আমার। শরীরের ভেতর যেন কেমন একটা উষ্ণ গরম ভাব প্রবলভাবে বেড়ে উঠছে। আমার ইচ্ছে করছে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। এক কথায় বলতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, তাই ভুলটা করেই বসলাম। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। তারপর ওর ঘাড়ে কিস করতে শুরু করি। আমার এই জোড়াজড়িতে তার ঘুম ভেঙে গেল। সে চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। ডিম লাইটের আলোতে তা স্পষ্টভাবে দেখতে পেলাম। হঠাৎ মিম আমাকে ধাক্কা দিয়ে উঠে বসে। তারপর বুকের কাপড় ঠিক করে আমাকে উদ্দেশ্য করে বলে, কি করছেন আপনি? দেখুন, এসব ঠিক না। ওর এই কাণ্ড দেখে আমার মেজাজটা বিগড়ে গেল। তারপর ঠান্ডা মাথায় নিজেকে স্বাভাবিক করে বললাম, কেন, কি হয়েছে? এখানে খারাপ কি দেখলে? এই বলে আমি তাকে আবার জড়িয়ে ধরলাম। এবার সে চেঁচিয়ে বলে, আমি কিন্তু চিৎকার দেব। ওর কথাটা শেষ হওয়ার সাথে সাথে আমি আর দেরি করলাম না। ওকে চিৎ করে শুইয়ে ওর ঠোঁটে ঠোঁট রেখে চেপে ধরলাম। 2 হাত চেপে ধরে আছি। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার সাথে পেরে উঠছে না। অনেকক্ষণ ধরে ওর ঠোঁটে কিস করলাম, ততক্ষণে সে হাঁপিয়ে উঠেছে। আমি ঠোঁট ছেড়ে দিয়ে তার চোখে চোখ রাখলাম। দেখি মিম চোখ বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। আমি আলতো করে তার কপালে একটা চুমো দিলাম। তারপর বললাম, আই লাভ ইউ। এই বলে ছেড়ে দিলাম। আজ এতটুকুই, বেশি কিছু করতে গেলে আবার কেঁদে না দেয়। তাই কিছু করলাম না, ওর পাশে শুয়ে পড়লাম।
তারপর থেকে মেয়েটা আমাকে বাঘের মতো ভয় পায়, আমার থেকে সবসময় দূরে দূরে থাকে, রাতে আমার সাথে এক খাটে ঘুমায় না। আমিও তাকে কোনো কিছুর জন্য জোরাজুরি করি না, সময় হলে এমনি ঠিক হয়ে যাবে সেই আশায়। এভাবে প্রায় মাস কেটে গেল, কিন্তু না, তার একটুও পরিবর্তন হয়নি। একদিন সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, আমার চোখ তার দিকে আটকে গেল। চেহারায় যেন লাবণ্য ফুটে উঠেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার সৌন্দর্যতা যেন আমাকে টানছে। আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মিম বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বললাম, ছাড়বো না, তুমি আগে একটা ইয়ে দাও। মিম বলে, আমি দিতে পারবো না। আমি বললাম, দিতে পারবে না তুমি? মিম বলে, না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার দিতে হবে না। এই বলে আমি ওকে ছেড়ে দিয়ে আমার ফোন আর মানিব্যাগ নিয়ে বাইরে যাব। এমন সময় মিম বলে, এই আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, বাইরে। মিম বলে, কোথায়? আমি বললাম, এক ফ্রেন্ডের বাসায়। মিম বলে, কেন? আমি বললাম, সে আমাকে অনেক পছন্দ করে, তাই তার কাছে যাচ্ছি। মিম এবার লাফ দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, কেন? আপনি সেখানে যাচ্ছেন কেন? আমি বললাম, ইয়ে খেতে। মিম একটু অবাক হয়ে বলে, কেন? আপনি তার কাছে কেন যাবেন? আমি বললাম, তুমি তো আমাকে ইয়ে দেবে না, তাই আমি তার কাছে যাই, সেটাই ভালো হবে। মিম বলে, না না, আপনি যাবেন না, আমি আপনাকে ইয়ে দেব, কিন্তু দিনে একটা। আমি বললাম, দিনে একটা মানে বছরে 365টা। থাক, তার চেয়ে ভালো আমি ওর কাছেই যাই, সে আমাকে মাসে অন্তত 300টা দেবে। মিম বলে, আচ্ছা ঠিক আছে, আমি দিনে 5টা দেব, তার বেশি কিন্তু না। আমি বললাম, ঠিক আছে, এখন তাহলে দাও। মিম বলে, এখন? রাতে দিলে হয় না? আমি বললাম, না, এখন দিতে হবে। মিম বলে, ঠিক আছে, কিন্তু আপনাকে চোখ বন্ধ করতে হবে। আমি বললাম, কেন? মিম বলে, আমার লজ্জা করে। আমি বললাম, ঠিক আছে, এই বলে চোখ বন্ধ করলাম। মিম আমার সারা মুখে 5টা কিস করে দৌড়ে চলে গেল। মেয়েটা আসলেই লজ্জা পেয়েছে। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলাম। এর কিছুদিন পর রাতে বেলকনিতে দাঁড়িয়ে আমার ছোট ভাগ্নির সাথে একটু কথা বলছিলাম। তার এবার 5 বছর বয়স। এমন সময় মিম চুপি চুপি আমার পেছনে এসে দাঁড়ালো। আমি টের পেয়েও না বোঝার ভান করে দাঁড়িয়ে রইলাম। আমি বললাম, আচ্ছা আমি রাখি এখন। ভাগ্নি বলে, ঠিক আছে মামা। আমি বললাম, আমার আদর দেবে না? আমার অপর প্রান্ত থেকে আমাকে একটা কিস দিল। আমিও তার পরিবর্তে রিপ্লাই দিলাম। কিস দিয়ে বললাম, আই লাভ ইউ। ভাগ্নি বলে, আই লাভ ইউ টু মামা। আমি বললাম, আচ্ছা পরে কথা হবে। এই বলে ফোন কেটে দিলাম। আমি ইচ্ছে করে ওর সাথে এমন করে কথা বলেছিলাম, কারণ আমি জানি ও আমার ভাগ্নির কণ্ঠ শুনতে পায়নি। আর আমি যা বলেছি সেটা মানুষ শুনলে একটু ভুল বুঝতেই পারে, আমিও সেটা চেয়েছিলাম। আমি পেছনে ঘুরতেই মিমকে দেখে একটু ভয় পাওয়ার ভান করলাম। দেখলাম মিমের চোখ লাল হয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি এখানে কখন আসলে? একবার বললে না? মিম বলে, কার সাথে কথা বলছিলেন? আমি বললাম, কই কেউ না তো। মিম বলে, মিথ্যে বলবেন না, আমি শুনেছি। আমি বললাম, কি শুনেছ? মিম বলে, আপনি ফোনে কাকে যেন আই লাভ ইউ বললেন, আবার একটা ইয়েও খেলেন। কে মেয়েটা? আমি বললাম, ছিল একজন। কেন, তোমার জ্বলছে? মিম বলে, জ্বলবে না কেন? আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসি বলবে, আমার কি জ্বলবে না? আমি ওর মুখের কাছে মুখ নিয়ে বললাম, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? এবার মেয়েটা কান্না করে দিল। কান্না করতে করতে বলে, কেন আপনি বোঝেন না, সবকিছুকে মুখে বলতে হয়? আমি এবার পাশে একটি সোফায় বসে মিমকে আমার কোলে টেনে বসালাম। মেয়েটা কোনো বাধা দিল না। আমি বললাম, তার মানে আমার পাগলিটা আমাকে ভালোবাসে? মিম মাথা নিচু করে বলে, হুম। আমি বললাম, তাহলে আমার থেকে এত দূরে থাকো কেন? মিম বলে, লজ্জা লাগে। কিন্তু তাই বলে আপনি অন্য কাউকে ভালোবাসবেন? আমি ওর মাথা আমার বুকে রেখে বললাম, আরে পাগলি, ওটা আমার ছোট ভাগ্নি ছিল। মিম বলে, আমি বিশ্বাস করি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কল রেকর্ড শোনাচ্ছি। আমার ফোনে অটো রেকর্ড চালু আছে, আমি সেটা ব্যবহার করলাম। তারপর সে একটু শান্ত হলো। মিম বলে, সরি। আমি বললাম, কেন? মিম বলে, আপনাকে সন্দেহ করার জন্য। আমি বললাম, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মিম একটু ভয় পেয়ে বলে, কি শাস্তি? আমি বললাম, আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে। মিম বলে, ঠিক আছে, এ আর এমন কি? আমি বললাম, শুধু তাই নয়, আজ থেকে আমার সাথে খাটে শোবে আর আমার বুকে মাথা রেখে ঘুমোবে। মিম বলে, না এটা হয় না। আমি বললাম, আচ্ছা তাহলে আমি যাই। মিম বলে, কোথায়? আমি বললাম, সেই ফ্রেন্ডের বাসায়। মিম বলে, মেরে ফেলবো। আমি বললাম, কাকে? মিম বলে, তোমাকে। আমি বললাম, কিভাবে? মিম বলে, এইভাবে। এই বলে আমার ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দিয়ে দিল। আমি ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেলাম। মিম বলে, এই কি করছো, ছাড়ো আমাকে। আমি বললাম, না এখন আর ছাড়ছি না। মিম বলে, কি করবে তুমি? আমি বললাম, এতদিন যা করতে দাওনি তাই আজ আদায় করব। মিম বলে, কি বলো তুমি? এই এখনই করবে? আমার খুব লজ্জা করবে, কাল করলে হয় না প্লিজ? আমি বললাম, না হয় না, আমার এখন চাই, তা না হলে আমি কিন্তু আমার ফ্রেন্ডের বাসায় চলে যাব। মিম বলে, না না ঠিক আছে। ততক্ষণ আমি তাকে বিছানায় শুয়ে তার উপর শুয়ে পড়েছি। তার চোখে চোখ রেখে অজানা এক দ্বীপে হারিয়ে যাচ্ছি। তার নাকের মাথায় আলতো করে চুমো খেলাম। তারপর নাকের উপর নাক রেখে চোখে চোখ রেখে বললাম, ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবাসি, সেই প্রথম দেখা থেকে। তোমার এই লাজুক লাজুক ভাব আমাকে বড্ড পাগল করেছে তোমার প্রতি। আই লাভ ইউ লক্ষ্মীটি। মিম বলে, আমিও তোমাকে ভালোবাসি। এই বলে 2 হাত দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে।
আমিও তাকে জড়িয়ে ধরে আদর দিতে থাকি। এভাবে কিছুটা সময় কেটে যায়। আমি তার কানে ফিসফিস করে বললাম, আজ আমি তোমাকে অন্যরকম ভালোবাসতে চাই, তুমি আমাকে কোনো বাধা দিও না। মিম বলে, সেটা আবার কি? আমি বললাম, ন্যাকা করছো? তুমি জানো না শারীরিক মিলন করতে চাই। এই কথা শুনে মিম বলে, না না আমি পারবো না, আমাকে মাফ করো। আমি বললাম, সবকিছুতে না না করো কেন? আমি বলছি আমার চাই, তা না হলে আমি ফ্রেন্ডের বাসায় চলে যাব। তার থেকে শারীরিক ভালোবাসা সব পেয়ে যাব। সে তোমার মতো না না করবে না। এই কথা শুনে মিম আর বাধা দিল না, এক কথায় বলে দিল, তোমার যা চাই আমি সব দেব, সব করব, কিন্তু তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে পারবে না। আমি বললাম, সত্যি তো? আবার না না করবে না তো? মিম বলে, কখনোই করব না। আমি বললাম, ঠিক আছে, তবে হয়তো একটু ব্যথা পাবে, চেঁচাবে না কিন্তু, পরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। মিম মাথা নেড়ে সম্মতি জানালো। সে এটাই বোঝাতে চাইছে, শত কষ্ট হলেও আমি সব করব, কিন্তু তোমাকে যেতে দেব না কোথাও। বোকামে, আমি তো ওকে মিথ্যে বলে বোকা বানাচ্ছি। আমার লাইফে কোনো মেয়ে ফ্রেন্ড নেই, কখনো ছিল না। মুস্কি হেসে ওকে আদর করতে লাগলাম। বাকিটা ইতিহাস। এভাবেই মেয়েরা যত যাই করুক না কেন, তারা তাদের ভালোবাসার ভাগ কাউকে দিতে রাজি থাকে না। আর আমি আমার ভাইদের কাছে এটাই আশা করব, তারা যেন তাদের ভালোবাসার ভাগ শুধু একজনকেই দেয়, এবং কখনো তাকে যেন কষ্ট না দেয়। জীবনে প্রথম ভালোবাসায়, এমনকি প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় আর কেউ থাকে না। ভালোবাসা কখনো পুরনো হয় না, হয় না কখনো ভালোবাসার মানুষটা। ভালোবাসা মানুষের ভিতরে নতুন করে ভালোবাসা খুঁজবেন, তাহলে দেখবেন তাকে শুধু বারবার ভালোবাসতে মন চাইবে। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।